আচ্ছা, আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আচ্ছা, তো আমরা বোধহয় ইলাস্টোমার এই ফাইবারটা করতেছিলাম নাকি? জি স্যার। আচ্ছা, একটু ওয়েট করো। কথা বলি না। আচ্ছা, ওকে, তো আমরা আজকের ইয়াটা শুরু করি আস্তে আস্তে। তো গত ক্লাসে আমরা ইলাস্টিক ফাইবার নিয়ে আলোচনা করতেছিলাম, মোটামুটি অর্ধেকের মতো দেখছিলাম, পুরোপুরি শেষ করতে পারিনি। তো যেটুকু বাকি ছিল তো সেই পার্টটুকু নিয়ে আজকে আলোচনা হবে আর কি। তো তার আগে সবার তো মনে আছে মোটামুটি, আশা করি, যে ফাইবারটা আমরা মানে কিভাবে শুরু করছিলাম বা ফাইবারের কন্টেন্ট গুলা কি কি। তো তারপরে আমি হালকা একটু রিক্যাপ করে যাব। একজনে হ্যান্ড রেজ করছো, ফারহান সাদিক, কিছু বলবা? আচ্ছা, এমনি মনে হয় হয়ে গেছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেটা মানে ইলাস্টোমার এক ধরনের পলিমার, যার মেইন ক্যারেক্টারিস্টিক্স হয়েছে আমরা যেটা বলছিলাম যে এটার ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স বা ইলাস্টিক প্রপার্টি, অর্থাৎ একটা ফাইবারকে আমরা যদি সামহাউ ইলংগেট করি এবং কোনো একটা ফোর্স ক্রিয়েট করার মাধ্যমে, এবং কিছুক্ষণ পর যদি এই ফোর্সটাকে আমরা রিমুভ করে দেই, ছেড়ে দেই, তাহলে এই ফাইবারটা আবার তার আগের পজিশনে স্ন্যাপ ব্যাক করবে বা রিটার্ন করবে। তো এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকার কারণে আমরা এই ইলাস্টিক ফাইবার গুলোকে সেপারেট একটা গ্রুপে বা সেপারেট একটা ফাইবার হিসেবে পড়তেছি। তো একটা ইন্টারেস্টিং জিনিস যেটা গত ক্লাসে মনে হয় দেখাই নাই, সেটা হচ্ছে, একটা মিনিট, সেটা হচ্ছে আমাদের স্পান্ডেক্স নামে আমরা ইলাস্টিক ফাইবারটাকে চিনি। আমরা যেটা গত ক্লাসে আলোচনা করছিলাম যে এটার একটা নাম আছে, সেই নামটা হলো কি স্পান্ডেক্স। তো স্পান্ডেক্স নামটা আসলে আসছে কোথা থেকে, এইটার একটা সুন্দর ব্যাখ্যা আছে আসলে। ইলাস্টিক ফাইবার গুলো সব প্রথমত এক্সপান্ড করে, মানে হচ্ছে এইটাকে টেনে লম্বা বানানো যায়। এক্সপানশন মানে কি? বাড়া, তাই না? বেড়ে যাওয়া। সো তুমি যখন ইলাস্টিক ফাইবার গুলোতে ফোর্স ক্রিয়েট করবা, সেটা এক্সপান্ড হবে, এবং এই এক্সপান্ড নামটাকেই তোমার অ্যানাগ্রাম করে, অর্থাৎ এই ওয়ার্ড গুলা জাস্ট এদিক সেদিক সাজাইয়া আমার স্পান্ডেক্স নামটা আসছে। কারণ হচ্ছে যে SPANDEX, স্পান্ডেক্স। তো এইটার থেকেই মূলত স্পান্ডেক্স নামটার ধারণা আসছে বা স্পান্ডেক্স নামকরণ করা হয়েছে অ্যাকচুয়ালি। তো আমরা এখন এই ফাইবারটার মোটামুটি হালকা পাতলা একটু ডিটেলসে দেখা শুরু করছিলাম। যেমন হচ্ছে এই ফাইবারের মেইন কম্পোনেন্টটা কি, সেটা হচ্ছে পলিইউরেথান, যেটা নিয়ে আমরা পড়বো, বা আমাদের মেইন পলিমারটা হবে হচ্ছে পলিইউরেথান। আর পলিইউরেথানের মেইন যে ফাংশনাল গ্রুপটা, সেটা হচ্ছে NH3। এরকম কোন বন্ডিং বা ফাংশনাল গ্রুপ যদি আমরা যৌগের মধ্যে দেখি, তাহলে তাকে আমরা বলতে পারবো হ্যাঁ, এটাতে ইউরেথান গ্রুপ আছে, অর্থাৎ এইটা একটা ইউরেথানের পলিমার। তো এই ইউরেথান থেকে আসলে আমাদের এই পলিমার বা পলিইউরেথানের উৎপত্তি, এবং 1960 থেকে শুরু করে এই সময়টাতে আসলে এই জিনিসটার উৎপত্তি ঘটে অ্যাজ এ সাবস্টিটিউট অফ ন্যাচারাল রাবার।
আরেকটা কথা বলছিলাম যে রাবারের প্রপার্টি গুলোকে দেখেই আসলে পলিইউরেথান বানানোর যে একটা ইন্সপিরেশন সেটা পাওয়া গেছে, যে রাবার যেরকম ইলাস্টিক নেচার শো করে এরকম একটা সিনথেটিক ম্যাটেরিয়ালের ভেতরে কি এরকম একটা ইলাস্টিক নেচার শো করবে, এই টাইপের একটা আইডিয়া থেকেই আসলে এই ফাইবারটা বানানো। এবং যে সকল পলিমারে হচ্ছে অ্যাটলিস্ট 85% এই সেগমেন্টেড পিইউ থাকে, অর্থাৎ সেগমেন্টেড পলিইউরেথান থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে পলিইউরেথান ফাইবার। আর এখানে দুইটা নাম আছে, স্পান্ডেক্স আর হচ্ছে ইলাস্টেন। স্পান্ডেক্সটা আমেরিকায় ইউজ করে, ইলাস্টেনটা ইউরোপ, অস্ট্রেলিয়া এই টাইপের দেশগুলোতে ইউজ করে। এছাড়াও আরো কিছু কমার্শিয়াল নাম আছে, লাইক্রা, গ্লসপান, ভাইরিন এই টাইপের কিছু নাম আছে। তো এইখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল হচ্ছে সেগমেন্টেড পিইউ, সেগমেন্টেড পলিইউরেথান। তো এইটা নিয়ে গত ক্লাসে অনেক আলোচনা হয়েছে, বা কেন এটাকে সেগমেন্টেড বলে মোটামুটি আলোচনা করছি। তো আশা করি সবার মনে আছে, তারপরে আরেকটু হালকা একটু করে দেই। সেটা হচ্ছে সেগমেন্টেড পলিইউরেথান আমরা বলি, তার কারণ হচ্ছে এটাতে একটা সেগমেন্টেশন আছে, একটা ভাগ আছে। মানে হচ্ছে কি, এই যে আমার ইউরেথান বন্ড, এর এক পাশে আমরা এক ধরনের যৌগ নিই যাকে আমরা বলি হচ্ছে সফট সেগমেন্ট, মাঝখানে বা এর আরেক পাশে আমরা ডিফারেন্ট টাইপের একটা যৌগ নিই যেটাকে আমরা বলি হচ্ছে হার্ড সেগমেন্ট। অর্থাৎ এই এই টাইপের যে এলিমেন্ট গুলো আছে তাদের অ্যামরফাস নেচার বেশি থাকে, অ্যামরফাস ডমিনেন্ট নেচার থাকে। আর এই টাইপের যেসব যৌগগুলো আছে তাদের হচ্ছে ক্রিস্টালাইন নেচার বেশি শো করে বা ক্রিস্টালাইন ডমিনেন্ট হয়। এখন এই যে আমাদের ইলাস্টিক নেচার হওয়ার মেইন রিজনটাই হচ্ছে এইটা, যে আমরা এখানে দুইটা সেগমেন্টে দুই ধরনের একদম বিপরীত ক্যারেক্টারিস্টিক্স এর দুই ধরনের দুইটা জিনিস ইউজ করতেছি। তো ইলাস্টিক নেচারটা আসলে আমাদের প্রোভাইড করে হচ্ছে এই সফট পার্টটা, আর স্ট্রেংথ বা মেকানিক্যাল প্রপার্টি গুলো প্রোভাইড করে হচ্ছে এই হার্ড পার্টটা। তো এই কারণে আমাদের দুই ধরনের পলিমারই আমরা ইউজ করি। তো এখানে আমাদের এই সফট পার্টটা কি হবে তার উপরে ডিপেন্ড করে দুই ধরনের ক্লাসিফিকেশন আছে, যেমন পলিইথার টাইপ, পলিএস্টার টাইপ। অর্থাৎ এইখানে যদি আমি ডাই অ্যালকোহল যে পার্টটা আছে, এইখানে আমি যদি পলিএস্টার নেই তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পলিএস্টার টাইপ পলিইউরেথান। আর যদি ইথার নেই সেটাকে আমরা বলবো হচ্ছে পলিইথার টাইপ পলিইউরেথান। তো আমরা যখন আজকে প্রোডাকশন টেকনিকটা দেখব, বা গত ক্লাসেও আমরা মানে মনোমার সিনথেসিস বা কিভাবে পলিমারটা তৈরি করা হয় এই টেকনিকটা দেখছি। তো সেখানে আমরা মূলত দুইটা মানে একটা জেনারেল ফরমেশনে দেখব যেখানে দুইটাই ইউজ করা যাবে, তুমি এস্টার দিলে এস্টার হয়ে যাবে, ইথার দিলে ইথার হয়ে যাবে, এরকম। আচ্ছা, তো এখানে আরেকটা ছবি দেখাইছিলাম একটু ভালো মতো বোঝার জন্য, যে সফট পার্ট এবং হার্ড পার্ট দুইটা কিভাবে একসাথে লাগানো থাকে বা একসাথে অবস্থান করে। এটা হচ্ছে রিল্যাক্সড অবস্থায়, অর্থাৎ যখন কোনো রকম ফোর্স আমরা এখানে ক্রিয়েট করি নেই তখন। আর যখনই এদিকে ধরে টান দিব ডান দিকে, তখন আমাদের স্টেটটা হয়ে যাবে অনেকটা এরকম। মানে সফট পার্ট যেটা আছে সেইটা হচ্ছে আনফোল্ড হবে, অর্থাৎ খুলে যাবে। মানে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের এক্সটেনশন ঘটাবে। আর যে হার্ড পার্টটা আছে এটা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই থাকবে, কারণ এরা হচ্ছে এমনিতেই অনেক ক্রিস্টালাইন, সো দে ডু নট হ্যাভ এনি ক্যাপাসিটি টু বি মোর ফ্লেক্সিবল। আর মানে ফ্লেক্সিবল আর ইলাস্টিক হওয়ার কোনো ক্যাপাসিটি তাদের নাই, যা হওয়ার হয়ে গেছে অলরেডি। বাট আমাদের এই সফট সেগমেন্ট যেটা যেটা অ্যামরফাস, তার আর কি এই ইলংগেট হওয়ার ক্যাপাবিলিটি আছে। এবং আরেকটা জিনিস আমরা বলছিলাম যে এই সফট সেগমেন্টের পরিমাণ এবং হার্ড সেগমেন্টের পরিমাণ, এই দুইটার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। অর্থাৎ সফট সেগমেন্টটা অনেক বেশি পরিমাণে থাকে, হার্ড সেগমেন্টটা একটু কম পরিমাণে থাকে। তো এতে করে যেটা হয়, তার ইলাস্টিক হওয়ার পর অর্থাৎ ইলংগেট হওয়ার পর ফোর্স যখন আমরা রিমুভ করি, তার আবার নিজের দিকে ব্যাক করার ক্যাপাবিলিটিটা ক্রিয়েট হয়, কারণ তার অ্যামরফাস রিজিয়নটা বেশি, সো এই রিজিয়নটা ডমিনেট করে। ডমিনেট করলে কি হয়, সে ক্রিস্টালাইন রিজিয়নটাকে নিজের দিকে টেনে নিয়ে আসে। জাস্ট একটা স্প্রিং এর কথা চিন্তা করো, একটা স্প্রিং এর এক মাথায় যদি আমরা একটা হার্ড জিনিস রাখি, দুই মাথায় দুইটা, এটাকে যদি আমি টান দেই,
টান দিয়ে যদি ছেড়ে দেই তাহলে কি স্প্রিং টান দিলে কি স্প্রিংটাই তো লম্বা হবে, তাই না? স্প্রিংটা হচ্ছে লম্বা হবে। আবার যখন এটাকে ছেড়ে দিব তখন কি স্প্রিং এর টানেই এটা আবার আগের পজিশনে এরকম ব্যাক করবে, তাই তো? সো এখানেও সিমিলার কাজটাই হয় আসলে। আচ্ছা, তো এরপরে আমরা ম্যানুফ্যাকচারিং টেকনিকে হালকা একটু দেখছিলাম যে কিভাবে আসলে ম্যানুফ্যাকচার করা হয়, পুরো প্রসেসটার একটা মানে ওভারভিউ বর্ণনা টাইপের। যে আমরা এখানে বলছি যে 3টা স্টেজে আসলে আমরা পলিমারটাকে বানাইতে পারি। এটা কিন্তু নট দা ফাইবার, এটা হচ্ছে পলিমার বানানোর টেকনিক। পলিমার বানায় তারপরে তো আমার ফাইবার বানাইতে হবে, তাই না? পলিমার যদি না বানাই তাহলে তো র ম্যাটেরিয়ালই থাকলো না। তো পলিমার বানানোর জন্য 3টা স্টেজ আছে। ফার্স্ট স্টেজটা কি? প্রি পলিমার তৈরি করা। অর্থাৎ আমি যদি পলিয়েস্টার নেই সেক্ষেত্রে আমরা পলিয়েস্টারটা বানাবো, যদি পলি ইথার নেই আমি পলি ইথারটা বানাবো, যদি বিউটেন ডাইঅল নেই তাহলে আমি বিউটেন ডাইঅলটা বানাবো, যদি পেন্টেন ডাইঅল নেই পেন্টেন ডাইঅলটা বানাবো। সো এইটা হচ্ছে প্রথম ধাপ, মানে সফট সেগমেন্ট যেটা যেটা ম্যাক্সিমাম পরিমাণে থাকবে সেটাকে আগে আমাদের আলাদা বানিয়ে নিতে হবে। তো এখানে আমরা একটা বিক্রিয়া দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আহ পলিএস্টারের ক্ষেত্রে একটা, পলি ইথারের ক্ষেত্রে একটা। তো পলিএস্টারের বিক্রিয়াটা অলরেডি আমরা সবাই জানি, তাই না? যে একটা কার্বক্সিলিক অ্যাসিড আর একটা অ্যালকোহল যখন বিক্রিয়া হয় তখন কি, তখন এই যে মাঝখানে আর দিয়ে আমরা হচ্ছে মাঝখানের পুরা পার্টটুক বুঝাইছি, অর্থাৎ টেরিপথ্যালিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল যে আমরা দিছিলাম, এখানে একটা বেনজিন চক্র ছিল আর এখানে একটা হচ্ছে ইথেন ছিল। তো এই আর এবং আর ড্যাশ দ্বারা আমরা এই জিনিসটাকে বুঝাইছি, আর বাকিটুক যা আছে সেম আছে। তো এই পলিয়েস্টারটা যখন তৈরি হয়ে যায়, এইটা তোমরা এভাবেও দিতে পারো বা নর্মাল আমরা যে পলিয়েস্টার দেখাইছি থার্ড চ্যাপ্টারে ওই পলিয়েস্টারটাও দিতে পারো, নো প্রবলেম। জাস্ট আর এর জায়গায় বেনজিন হবে, আর ড্যাশের জায়গায় একটা CH2 অর্থাৎ ইথেন হবে, এই আর কি। তো এই যে একটা পলিমার, এইটাকে আমরা কিন্তু একটা ডাই অল বলতে পারি, কারণ দেখো দুই পাশে 2টা হাইড্রোক্সিল গ্রুপ আছে। আর আমাদের পলি ইউরেথান বানানোর জন্য কিন্তু এটা দরকার, আসলে দুই পাশে 2টা হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হয়। আর এটা হচ্ছে সফট সেগমেন্ট, আর হার্ড সেগমেন্টে ডাই আইসোসায়ানাইড গ্রুপ থাকতে হয়, যেটা আমরা একটু পরে দেখব। তো পলিএস্টারের ক্ষেত্রে এইটা হইলো। আর পলি ইথারের ক্ষেত্রে যদি আমরা বলি, পলি ইথারটা আমরা ডিটেলসে পড়ি নাই। সো আপাতত জাস্ট এইটুক জেনে রাখি যে একটা চেইন পলি ইথারটা আসলে একটা মানে সাইক্লিক একটা যৌগ থাকে, এবং এই সাইক্লিক যৌগের তোমার এই চেইনটা বা এই বন্ডিংটা যখন তুমি ভেঙে দিবা তখন এই আর এর একটা হাত ফ্রি হয়ে যাবে, আর এইদিকে তোমার CH2O ও এর সাথে একটা হাত ফ্রি হয়ে যাবে। আর এখানে এটার সাথে যদি আমি পানি যোগ করি তাইলে একটা হাইড্রোজেন এবং একটা হাইড্রোক্সিল গ্রুপ 2টা আলাদা হয়ে যাবে। এইখানে একটা হাইড্রোজেন এসে লাগবে আর এই পাশে একটা হাইড্রোক্সিল গ্রুপ এসে লাগবে। তো দেখা যাচ্ছে এইখানেও কিন্তু আমরা ইচ্ছা করলেই একটা ডাইঅল তৈরি করতে পারি, অর্থাৎ 2টা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত একটা যৌগ তৈরি করতে পারি খুব সহজে। সো এইখানে সেটাই দেখানো হয়েছে। তো আমাদের আগের স্লাইডটা যদি একটু ঘুরে আসি আমরা, এইখানে আমরা বলছিলাম যে একটা ডাইঅল থাকতে হবে প্লাস একটা ডাই আইসোসায়ানাইড থাকতে হবে। এই OCN এবং এই OH, এই 2টা জিনিস একসাথে যুক্ত হয়ে আমার NH-C+O গঠন করে। এটাই হচ্ছে আমার ইউরেথান বন্ড বা ইউরেথান ফাংশনাল গ্রুপ। তো বোঝাই যাচ্ছে যে আমাদের সফট সেগমেন্টটাতে একটা হাইড্রোক্সিল গ্রুপ বা ডাইঅল লাগবে আর হার্ড সেগমেন্টটাতে ডাইআইসোসায়ানাইড লাগবে। সো সফট সেগমেন্টে আমরা দেখলাম যে পলিয়েস্টার বানাইলে বা পলিইথার বানাইলে আসলে আমরা এই ডাইঅলটা পাইতে পারি, তাই না? এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? স্যার একটি এখানে যে দেখালেন ওইটা তো সাইক্লিক ইথার, এমনিতে কি মানে হ্যাঁ, এন ইথার নিয়েও করা যায় এটা? এন ইথার এন ইথার আসলে এটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। তুমি যদি একটু এলিভেটেড টেম্পারেচার এলিভেটেড প্রেসার দাও সেই ক্ষেত্রে হবে, বাট নর্মাল ক্ষেত্রে আসলে মনে ইয়া হয় না হাইড্রোলাইসিস করলে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো নর্মালি সাইক্লিকটা দিয়েই করা হয় আর কি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে। সো এইটাই দেখানো হয়েছে আর কি। আচ্ছা, তো এই গেল আমাদের সফট সেগমেন্ট বানানো।
তো সফট সেগমেন্ট স্ট্রাকচারটা, মানে সফট সেগমেন্টটা আসলে কি, পলিস্টার নিলাম না ইথার নিলাম না বিউটেন নিলাম না পেন্টেন নিলাম, এইটার উপরে কিছু প্রপার্টি ডিপেন্ড করবে আমাদের এন্ড ফাইবারে। সেটা কি কি, মেল্টিং পয়েন্ট কত হবে আমার ফাইবারটার, ফ্লেক্সিবিলিটি কেমন হবে, কেমিক্যাল স্টেবিলিটি কেমন হবে, এই জিনিসগুলো ডিপেন্ড করবে আমার এই যে স্ট্রাকচারটা এইটার উপরে। অর্থাৎ পলিস্টার যে ধরনের নেচার শো করবে, আমার এন্ড ফাইবারে গিয়েও দেখা যাবে যে তার কাছাকাছি একটা নেচার শো করতেছে, কারণ বিকজ এইটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম পার্ট জুড়ে থাকে। সো এটাই স্বাভাবিক যে এই জিনিসটার যে প্রপার্টি সেইটাই আসলে ডমিনেট করবে আমার ফাইনাল ফাইবারের প্রপার্টিকে। ওকে, আচ্ছা, সেকেন্ড পার্টটা ছিল আমাদের এই ডাইঅল যেটা পাইলাম, অর্থাৎ প্রি পলিমার যেটা পাইলাম সেইটার সাথে একটা ডাই আইসোসায়ানাইটের বিক্রিয়া করানো। অর্থাৎ সাপোজ এইটা আমাদের হচ্ছে ডাইঅল, ভেতরে পলিস্টার আছে, আমি জাস্ট দুই পাশে দুইটা OH দিলাম বোঝানোর জন্য। এইটা তো আমাদের ডাইঅল। এখন এইটার সাথে আমার বিক্রিয়া করাইতে হবে কি, একটা ডাই আইসোসায়ানাইট, অর্থাৎ দুই পাশে CNO এরকম গ্রুপ আছে তার সাথে আর কি। তো বিক্রিয়া করাইলে কি হবে, এই দুইটা জিনিস একসাথে মানে জোড়া লেগে আমাদের NHC-, এই পার্টটাকে ক্রিয়েট করবে, হুইচ ইজ দা পলিইউরেথান বা ইউরেথান পার্ট। এটাই হচ্ছে আমাদের ইউরেথান গ্রুপ। তো এই ইউরেথান গ্রুপটা দেখো এর এন্ডে, অর্থাৎ এর টার্মিনাল বা এর এক পাশে কিন্তু এই পার্টটা লেগে গেছে, তাই না? তো লেগে যাওয়ার ফলে যেটা হয়েছে, এই পার্টটাতে কি সৃষ্টি হয়েছে, ইউরেথান সৃষ্টি হয়েছে। সিমিলারলি এইরকম আরেকটা জিনিস যখন এই সাইডে এসে লাগবে, তখনও কিন্তু এই সাইডে একটা তোমার ইউরেথান গ্রুপের সৃষ্টি হবে, তাই না? এখানে সেটাই দেখানো হয়েছে, দেখো এই যে পলিমারটা মাঝখানে, এই পার্টে একটা NHC-, এই পার্টে একটা NHC-, আর এইটার যে বাকি পার্টটুক ছিল অর্থাৎ RCNO বা এই মানে অবিকৃত অবস্থায় যে পার্টটা থাকে সেটা দেখো এন্ডে চলে আসছে এখন। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আইসোসায়ানেট টার্মিনেটেড বা আইসোসায়ানেট টার্মিনেটেড প্রিপলিমার। কারণ প্রিপলিমার যেটা, এটা হচ্ছে আমাদের প্রিপলিমার, এটার সাথে এই জিনিস জোড়া লাগানোর ফলে কি হয়েছে, টার্মিনালে আমাদের আইসোসায়ানাইড চলে আসছে, কিন্তু NaCNO এটা হচ্ছে আইসোসায়ানাইড। তো এই কারণে এটার নামকরণ করা হয়েছে কি, আইসোসায়ানাইড টার্মিনেটেড প্রিপলিমার। তো পাইলাম আমরা একটা আইসোসায়ানাইড টার্মিনেটেড প্রিপলিমার, খুব ভালো কথা। এখন আমি টোটালটাকে বক্সের ভিতরে ঢুকাইয়া দিয়া দুই পাশে জাস্ট শুধু এই যে CNO বা NCO এটা রাখতেছি। তো এইটা হচ্ছে আমাদের আইসোসায়ানাইড টার্মিনেটেড প্রিপলিমার। এখন নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের কাপলিং করা। কাপলিং মানে কি, এরকম তো আরো অনেকগুলা যৌগ তৈরি হয়েছে, তাই না? এরকম কিন্তু আরো অনেকগুলা এলিমেন্ট, আরো অনেকগুলা মনোমার তৈরি হয়েছে। এই সবগুলাকে আমরা একসাথে জোড়া লাগাই একটা চেইন বানাবো, দ্যাট ইজ দা টার্গেট। এখন থার্ড যে স্টেপটা এটা। স্যার আমাদের যে সেকেন্ড যে স্টেপ ছিল আর কি, মানে হ্যাঁ, OCN যখন যুক্ত করলাম হুম, স্যার, তখনও তো এরকম হতে পারে যে আমাদের কয়েকটা করে মনোমার একসাথে হয়ে গেছে, 3-4টা মনোমার একসাথে ছোট ছোট চেইন গঠন করছে, এরকম হতে পারে না? না তখন হবে না, কারণটা আমি বলতেছি। সেকেন্ড ধাপে তো এগুলা সৃষ্টি হয়েছে, তাই না? তুমি বলতেছো এইখানে কেন জোড়া লেগে গেল না, তাই না? জি স্যার। এরকমই তো। আচ্ছা, এইখানে জোড়া না লাগার কারণ হচ্ছে তোমার এই যে NCO এবং এই NCO, এই দুইটা পরস্পরের সাথে কখনোই বিক্রিয়া করবে না। এদের মধ্যে বিক্রিয়া করানোর জন্য আবার আমার আরেকটা জিনিস লাগবে, যেটাকে আমরা বলি হচ্ছে একটা কাপলিং এজেন্ট। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি না, গ্লাইকল এন্ড ডাইএমিন, অথবা এই জিনিসটা তোমার আলাদাভাবে অ্যাড করতে হবে। চিন্তা করো অনেকটা গ্লু এর মতো, আঠার মতো। মানে তুমি সেপারেট অনেকগুলো পার্ট রেখে দিছো, তারা কিন্তু নর্মাল কন্ডিশনে জোড়া লাগবে না যে পর্যন্ত না তুমি এখানে একটা গ্লু দিবা বা একটা আঠা লাগাবা বা একটা অ্যাডহেসিভ লাগাবা। তো এই কাজটা করে হচ্ছে আমাদের আরেকটা গ্লাইকল অথবা অ্যামিন। তো এইটাই আমি বোঝাচ্ছি।
একটা মিনিট। আচ্ছা, তো এই আমাদের একটা পার্ট, যার এক পাশে আছে এনসিও বা আইসোসায়ানাইড, এই পাশেও আছে আইসোসায়ানাইড। আরেকটা নিয়ে আসলাম আমি সিমিলার, দুইটা দিয়ে দেখাবো। এই পাশে আছে আইসোসায়ানাইড এনসিও, এই পাশে আছে আইসোসায়ানাইড সিএনও বা এনসিও, যেটাই লেখো সমস্যা নেই। তো এইখানে যখন আমরা একটা গ্লাইকল আনবো, গ্লাইকল মানে কি? দুই পাশে দুইটা হাইড্রক্সিল আছে এরকম একটা জিনিস, তাই না? তো এই পাশে এখানে আমি ছোট্ট একটা গ্লাইকল নিয়ে আসলাম, যেটাকে আমি বলতেছি চেইন এক্সটেন্ডার। এটার নাম হচ্ছে চেইন এক্সটেন্ডার, অর্থাৎ চেইনটাকে সে লম্বা বানাবে। কিভাবে লম্বা বানাবে? এই যে জোড়া লাগায় লাগায়। সো এটার নাম দেওয়া হয়েছে চেইন এক্সটেন্ডার অথবা কাপলিং এজেন্ট, এটাও বলা হয় কাপলিং এজেন্ট। তো এইখানে দেখো, এখানে একটা হাইড্রক্সিল আছে, এটা এই এনসিওর সাথে বিক্রিয়া করে আরেকটা ইউরেথান গ্রুপ গঠন করবে। সিমিলারলি এটাও এর সাথে বিক্রিয়া করে আরেকটা ইউরেথান গ্রুপ গঠন করবে। এবং এই যে দুইটা বন্ডিং, এই দুইটা বন্ডিং এর ফলে এই পুরা পার্টটা আসলে জোড়া লেগে যাবে। ওকে, বোঝা গেছে? হ্যালো, হ্যালো, কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, একটু রেসপন্স করো, জিনিসটা স্যার ক্লিয়ার হয়েছে কিনা। স্যার গ্লাইকলের এখানে যে যে গ্রুপটা আছে ওইটার কি হবে তাহলে? ওইটা থেকে যাবে মাঝখানে। সাপোজ এখানে আমি খুবই ছোট একটা গ্লাইকল নিব, সাপোজ আমি ইথিলিন গ্লাইকলই নিছি, তাই না? স্যার এটার কোনো ইমপ্যাক্ট থাকবে না এই যে এইটার ইম্প্যাক্ট পলিমারে? থাকবে, বাট এটা নেগলিজিবল। কারণ তুমি নিচ্ছ হচ্ছে পলিস্টারটা নিচ্ছ, ধরো ডিগ্রি অফ পলিমারাইজেশন 1000 2000 এরকম, মানে 1000টা মনোমার নিচ্ছ পলিস্টারে, সেইখানে এরকম একটা থাকা বা 10টা থাকা কিন্তু কোনো ম্যাটার করে না। ওকে, মানে খুবই স্মল স্কেলে একটা ইয়া আছে, কিন্তু অত বেশি না। ওকে স্যার। ওকে, কারণ দুইটা কার্বন তোমার এখানে কি করবে, যেখানে তুমি এত বড় একটা পলিস্টার নিচ্ছ, তাই না? স্যার আচ্ছা, প্রত্যেকটা মনোমারের জন্য একটা করে লাগবে না গ্লাইকল? মানে প্রত্যেক দুইটা মনোমারের জন্য একটা করে গ্লাইকল? হ্যাঁ, প্রতি দুইটা মনোমারের জন্য একটা করে গ্লাইকল, বাট এখানে একটু কাহিনী আছে। সেটা হচ্ছে, দাঁড়াও, তুমি যে একটা মনোমার নিবা পলিস্টারের, আচ্ছা পলিস্টারের ইয়াটা আমি একটু লিখি, তাহলে একটু সহজ হবে। COOH, এটার সাথে একটা বেনজিন, এইখানে COO, এইখানে CH2, এইখানে OH। এই তো পলিস্টারের ফর্মুলা, তাই না? এইটার পলিমার আমরা নিচ্ছি, মানে এই পার্টটা কিন্তু আমার অনেকবার রিপিট হচ্ছে, এখানে n সংখ্যক রিপিটেশন আছে। সো এইখানে তুমি যদি একবারে 1000টা নিয়ে নাও, তাইলে কি এই পুরা জায়গাটা কি 1000টা হয়ে গেল। তারপরে তুমি একটা হার্ড সেগমেন্ট নিলা, অর্থাৎ এইখানে গ্লাইকলটা লাগাইলা। তারপরে আবার এরকম আরেকটা রিপিটেশন আসলো, যেখানে আরো 1000টা আছে। তারপরে আবার এরকম হার্ড সেগমেন্ট। তো এই ক্ষেত্রে দেখা গেল কি, প্রতি 2000টার মধ্যে কিন্তু একটা গ্লাইকল আসলো, তাই না? বা দুইটা গ্লাইকল আসলো। জি স্যার, বুঝতে পারছি। কারণ আমরা তো টোটাল পলিমারটাকে নিয়ে কাজ করতেছি, এটাকে এই জন্যই বলে ম্যাক্রোগ্লাইকল। এটার নাম হচ্ছে ম্যাক্রোগ্লাইকল, অর্থাৎ বড় গ্লাইকল। আর এটা হচ্ছে মাইক্রো, ছোট গ্লাইকল, যেটা এটা তেমন একটা ইম্প্যাক্ট করে না। ওকে, আচ্ছা, এখানে গ্লাইকল অথবা ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন নিয়েও আমরা কাজ করতে পারি, অর্থাৎ NH2 যেটা, এটা নিয়েও কাজ করা যায়। এই বিক্রিয়াটা এখানে দেখানো হয়েছে, সো নিজেরা একটু দেখে নিও, সেম জিনিস, জাস্ট জোড়া লাগানো, আর কিছুই না। আচ্ছা, তো এইটা গেল মোটামুটি আমাদের পলিমারটা বানিয়ে নেওয়া।
এই আমি পুরো পলিমারটা বানাইলাম, বানায় এরপরে আমাদের ফাইবার বানাইতে হবে। তো তার আগে একটু দেখে নিই যে দুইটা পার্ট যে আমরা নিছি, একটাকে বলতেছি ম্যাক্রোগ্লাইকল অর্থাৎ যেটা সফট সেগমেন্টটা, আরেকটাকে বলতেছি ডাইএসোসায়ানাইড যেটা হচ্ছে হার্ড সেগমেন্টটা। ম্যাক্রোগ্লাইকলের কাজ কি? ম্যাক্রোগ্লাইকলের কাজ হচ্ছে বা ওর বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে আসলে, যে কি কি ম্যাক্রোগ্লাইকল ইউজ করতে পারি। পলিএস্টার করতে পারি, পলিইথার করতে পারি, পলিকার্বনেট, পলিক্যাপ্রোল্যাকটোন বা কম্বিনেশন, এগুলো আমরা ইউজ করতে পারি সফট সেগমেন্ট হিসেবে। আর এগুলা হচ্ছে পলিমারের লং চেইন, যার দুই পাশে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ আছে। আর এটার ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এটা লংজিভিটি বা লং, এবং এটা ফ্লেক্সিবিলিটি মানে কি করে, ইম্পার্ট করে। এগুলা ছাড়া আমার ফাইবারটা রিজিড হয়ে যাবে বা কি বলে ক্যারেক্টারিস্টিক্সটা শো করবে না। রেসপন্সিবল ফর স্ট্রেচ ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ টাইনা যে লম্বা বানাচ্ছ এটার জন্য দায়ী। আর হার্ড পার্টটা কিসের জন্য দায়ী? হার্ড পার্টটা হচ্ছে একটা ডাইআইসোসায়ানাইড গ্রুপ, যেটার মধ্যে দুইটা আইসোসায়ানাইড গ্রুপ থাকে দুই পাশে, এবং এটা দায়ী কার জন্য? রিজিডিটির জন্য দায়ী, যেটা হচ্ছে তোমার স্ট্রেংথকে প্রোভাইড করে। অর্থাৎ ফাইবারের যে স্ট্রেংথ, ফাইবার যে ছিঁড়ে যাচ্ছে না, সেইটার জন্য দায়ী হচ্ছে আমাদের এই হার্ড পার্টটা। আচ্ছা, তো এখন আমরা পলিমার বানায় ফেলছি, এখন এটারে ফাইবার বানাইতে হবে, অর্থাৎ স্পিনিং করতে হবে। তো স্পিনিং এর ক্ষেত্রে আমরা আসলে এখানে কি ধরনের স্পিনিং করব সেইটা একটা মানে আমাদের কনসার্ন, যে আমরা কি মেল্ট স্পিনিং করতে পারবো, না ড্রাই স্পিনিং করব, না ওয়েট স্পিনিং করব। সো এটা হচ্ছে একটা কনসার্ন। তো নরমালি আমরা স্পান্ডেক্সের বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স আছে, পলিমারটার বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স আছে যার উপরে স্পিনিংটা ডিপেন্ড করে। বাট নরমালি কমার্শিয়াল ক্ষেত্রে আমরা যে ফাইবার বানাবো, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ড্রাই স্পিনিং সিস্টেমটা ইউজ করতে হয়। ড্রাই স্পিনিংটা কেন? কারণ হচ্ছে আমাদের স্ট্রেচ ক্যারেক্টারিস্টিক্সটা এখানে আনাটা অনেক ইম্পর্টেন্ট, ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্সটা আনা অনেকটা ইম্পর্টেন্ট। মেল্ট স্পিনিং করলে অনেক সময় দেখা যায় যে এই ক্যারেক্টারিস্টিক্সটা অত ভালো শো করে না, কারণ আমরা জানি কোনো কিছুকে যখন আমরা মেল্ট করে স্পিনার রেট দিয়ে এক্সট্রুড করতেছি, তখন হচ্ছে তার এমনিতেই যে ক্রিস্টালাইনিটি বা ওরিয়েন্টেড হওয়ার ক্যাপাবিলিটি একটু হলেও বেটার হয়ে যায় বা একটু হলেও ভালো শো করে। বাট আমাদের সফট সেগমেন্টটা যদি আগেই ক্রিস্টালাইন হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্সটা ভালো হবে না। সো এই কারণে তোমার মেল্ট স্পিনিংটা অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাভয়েড করা হয়। বাট অন্যান্য অনেক ইউজ আছে পলিইউরেথানের, নট অনলি অ্যাজ টেক্সটাইল ইলাস্টেন ফাইবার বাট অলসো অ্যাজ ফোম। আমরা যে ফোম ইউজ করি না, ফোমও কিন্তু পলিইউরেথান দিয়ে তৈরি করা হয় অনেক বেশি পরিমাণে। ওইটারও কিছুটা ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স আছে স্পঞ্জের মতো, অর্থাৎ তুমি নিচের দিকে যখন এটাকে চাপ দাও, এটা ভিতরে ডেবে যায় আবার একাই সোজা হয়ে যায়, তাই না? সো এটারও কিন্তু কিছুটা বলতে গেলে ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স আছে। আর বাট এইটা হচ্ছে ফাইবারের তুলনায় একটু কম। সরি, মানে ফোম কি টেক্সটাইল ম্যাটেরিয়ালের ভিতরে পড়ে? ফোমকে আসলে না স্ট্রিক্টলি ওরকম টেক্সটাইল বলা যায় না। তুমি যদি সোফার ফোমের কথা চিন্তা করো, এটাকে বলা হয় হচ্ছে মানে হাউস হোল্ড ম্যাটেরিয়াল, আপহোলস্টারি ম্যাটেরিয়াল। বাট এইটা টেক্সটাইলের যে পারপাস সেটা অতটা সার্ভ করে না। সো ফোমকে মনে হয় না টেক্সটাইল বলা যায়, যদি আমি 100% শিওর না। বাট ফোমের যে কাভার আছে বা কার্পেট আছে, এগুলো আবার টেক্সটাইল, হোম টেক্সটাইল। তো এই ক্ষেত্রে তোমার মেল্ট স্পিনিং পসিবল বাট নট সুইটেবল। ওকে, সিমিলারলি তো বাকি থাকলো হচ্ছে আমাদের এই ড্রাই স্পিনিং অথবা ওয়েট স্পিনিং, দুইটা দিয়েই করা হয়। বাট ড্রাই স্পিনিংটা একটু বেশি ইউজ করা হয়, কারণ এটা একটু সুবিধাজনক। ওয়েট স্পিনিং এ তোমার অনেক ঝামেলা আছে, ওই যে মানে অনেক পরিবেশ দূষণ করে, প্লাস হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অত ভালো হয় না, অনেক বেশি ইয়াক সৃষ্টি হয়, কি বলে পোরোসিটি সৃষ্টি হয় ভেতরে। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য ড্রাই স্পিনিং মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই করা হয়, 90%-এর বেশি। তো তাইলে ড্রাই স্পিনিং এর পদ্ধতি আমরা জানি, যে প্রথমে এটাকে একটা সলভেন্টের মধ্যে সলুবল বা দ্রবীভূত করতে হবে।
তো সলভেন্টটা এই ক্ষেত্রে ডাইমিথাইল ফর্মেমাইড হইতে পারে অথবা ডাইমিথাইল অ্যাসিটামাইড হইতে পারে, অনেকগুলাই আছে এরকম। এরপরে আমরা বলেও দিছি, সমস্যা নেই, আপাতত এখানে এইটাই ইউজ করছি। তো সবই ভালো কথা, করলাম, তারপরে হচ্ছে একটা স্পিনারেট দিয়ে এটাকে পুশ করে বের করে নিয়ে আসলাম, তারপরে একটা মানে হট গ্যাস অথবা এয়ার পাস করে এটাকে ঠান্ডা মানে সলিডিফাই করলাম, ইভাপোরেট করলাম, করে আমরা আমাদের ফাইবারটা পাইলাম, তাই না? নর্মাল যেভাবে ড্রাই স্পিনিং করা হয় এটা আমরা জানি। এইখানে দুইটার সিস্টেমই মোটামুটি সিমিলার, একটু একটা কনসেপ্ট এখানে বলা আছে, সেটা হচ্ছে আমাদের যে পলিমারটা হচ্ছে এটা কি লিনিয়ার হচ্ছে নাকি ব্রাঞ্চড হচ্ছে। আমরা এর আগেও পলিইথিলিন চ্যাপ্টারে লিনিয়ার এবং ব্রাঞ্চ পলিমারের মানে ক্যারেক্টারিস্টিক্স গুলা দেখছি, বা এই জিনিসগুলো আসলে কেমন, অর্থাৎ এটা কি একটা লাইন ধরে এরকম হচ্ছে নাকি এর মধ্যে কোনো ব্রাঞ্চের সৃষ্টি হচ্ছে। যেহেতু তোমার পলিইউরেথান তৈরি হওয়ার সময় আশেপাশে অনেক ধরনের এলিমেন্ট থাকে, হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, এরা কি এসে তোমার ওই যে চেইন এক্সটেনশনের সময় এই পাশাপাশি কোনো হাইড্রোজেন এসে লেগে যাচ্ছে কিনা বা এই ধরনের কোনো ব্রাঞ্চ সৃষ্টি হচ্ছে কিনা তার উপরে ডিপেন্ড করে আসলে এই প্রসেসিং এ একটু ডিফারেন্স আনা হয়েছে। লিনিয়ারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, লিনিয়ার যেরকম আছে নরমালি এটাকে আমরা সলিউবল করতে পারি এবং এটাকে ড্রাই স্পিনিং এর মাধ্যমে ফাইবার বা ফিলামেন্ট তৈরি করতে পারি। বাট যখনই আমাদের এরকম ব্রাঞ্চিং সৃষ্টি হবে তখন একটু অসুবিধা আছে। ব্রাঞ্চিং সৃষ্টি হলে কি হয়, আমার সলিবিলিটিটা ভালো হয় না। এই যে ডাইমিথাইল ফর্মেমাইডে যে এটা দ্রবীভূত হয়েছে, এই জিনিসটা খুব একটা ভালো হয় না। তো সলিউবল যদি না হয় তাহলে তো আমরা এটাকে লিকুইডে কনভার্ট করতে পারতেছি না, লিকুইডে কনভার্ট না করতে পারলে তো ফাইবারে কনভার্ট করাটাও ডিফিকাল্ট, তাই না? এটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে উপায় কি? তো এই ক্ষেত্রে উপায় আর কিছু না, আমরা এর আগে যেটা দেখলাম যে চেইন এক্সটেনশন যে রিঅ্যাকশনটা অর্থাৎ থার্ড স্টেপ যেটা ছিল, এইটাকে জাস্ট আমরা করে দিব কার পরে, স্পিনিং করার পরে। অর্থাৎ এই জিনিসটা না করেই এটাকে আমরা ফাইবার হিসেবে বা এরকম স্পিনারেট দিয়ে বের করে নিয়ে আসব। বের করে নিয়ে আসার পরে যখন সে এইরকম একটা শেপে থাকবে তখন আমরা, এটা তো এমনিতেই একটা এনক্লোজার দ্বারা মানে ঢাকা থাকে, তাই না, ওয়েট ড্রাই স্পিনিং এর ক্ষেত্রে, অর্থাৎ একটা তোমার বদ্ধ জায়গার ভেতরে বের হয়, তাই তো আমরা সবাই জানি এখান দিয়ে এয়ার পাস করি আমরা, তাই না? তো এই এয়ার পাস করার সময় আমরা হচ্ছে চেইন এক্সটেন্ডার গুলাকে দিয়ে দিব, অর্থাৎ গ্লাইকল যে দিছিলাম বা ডাইয়ামিন যে দিছিলাম এগুলাকে এই এয়ারের সাথে একসাথে ভিতরে ঢুকাই দিব বাষ্প আকারে। তো এইটা এখানে গেলে কি হবে, আমার এখানে তো সলিউশন ছিল, একদিকে তোমার হট এয়ার গুলা কি করবে, সলভেন্টটাকে ইভাপোরেট করে ফেলবে, আর এই চেইন এক্সটেন্ডার গুলা এইখানে থাকার কারণে তখন এই চেইন গুলা একটা আরেকটার গায়ে এরকম লেগে লেগে গিয়ে বড় একটা লম্বা চেইনের সৃষ্টি করবে বা ক্রস লিঙ্কিং গঠন করবে। তো ব্রাঞ্চিং বা ক্রস লিঙ্কিং থাকলে আমরা এই সলিউশনটা নিয়ে আসতে পারি। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে নাকি সন্দেহ আছে? হ্যালো? না স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। এখানে Okay. একটা জিনিস, যখন কিন্তু স্পিনারেট হ্যাঁ। দিয়ে যখন বের হবে, স্পিনারেটের হোলগুলো দিয়ে এমন হতে পারে না যে ছেড়ে ছেড়ে গেল একটু, কারণ ওগুলোর ভিতর তো কোনো বন্ড নাই আসলে, শুধু হচ্ছে না মানে না না, স্পিনারেট দিয়ে যখন বের হবে তখন আমাদের ইয়াতে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। এটা একটা ভালো পয়েন্ট ধরছো। আমরা যে সলিউশনটা বানাবো এইটা তোমার মানে অত বেশি মানে ডাইলিউট করা যাবে না, এটা একটু ঘন সলিউশন বানাইতে হবে। এই যে when it forms a viscous dough, অর্থাৎ একটু ভিসকস টাইপের সলিউশন হবে, যাতে করে তাদের মধ্যে একটা স্টিকিনেস থাকে, আঠালো একটা ভাব থাকে, যার কারণে তারা নিজেদের গায়ে লেগে থাকতে পারে উইদাউট এনি মানে ওইরকম বন্ডিং। ওকে, জি স্যার। এটা আমার বলতে মনে ছিল না, ভালো একটা পয়েন্ট মনে করে দিছো। হ্যাঁ, আচ্ছা। তো এর আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের কিছু ক্রস সেকশন দেখানো হয়েছে। মনোফিলামেন্ট যখন আমরা বানাই এটা হচ্ছে এরকম একটা রাউন্ড শেপেরই আসে। এটা হচ্ছে যখন হচ্ছে এই যে এই ক্রস লিঙ্কিং গুলা হইছে
দেখো একটার সাথে আরেকটা এইভাবে লেগে গেছে, একটার গায়ে আরেকটা। এটা হচ্ছে তোমার ক্রস লিঙ্ক স্ট্রাকচার, অর্থাৎ এই যে ব্রাঞ্চ স্ট্রাকচার যেটা। আর আরেকটা ভাবে এটা বানানো হয় যে শীট আকারে বের করা হয় পলিমারটাকে, অর্থাৎ তুমি স্পিনার এটা এরকম হোল না দিয়ে, এরকম যে হোল না দিয়ে এরকম একটা স্লিট বা কাটা একটা লম্বা একটা যদি অংশ দাও, এটা কিন্তু এরকম একটা শীটের আকারে বের হবে, তাই না? পরবর্তীতে তুমি একে এইভাবে কাটতে পারবা, এইভাবে কেটে কেটে আলাদা আলাদা ফিলামেন্ট বানাইতে পারবা। সো এরকম বিভিন্ন আমাদের এন্ড ইউজের উপরে ডিপেন্ড করে বিভিন্ন শেপে বিভিন্ন ভাবে ফাইবার তৈরি করা হয়। সো এটা আমরা সবাই অলরেডি জানি। আর এটা হচ্ছে মানে অ্যাপিয়ারেন্সটা কেমন, নরমালি ক্লিয়ার এবং নেয়ার ট্রান্সপারেন্ট, মানে একদমই প্রায় স্বচ্ছ টাইপের একটা কালার দেখা যায়, একটু হোয়াইটিশ টাইপের। আর এই আর কি মোটামুটি। আচ্ছা, পরবর্তী স্লাইডটাতে আসলে এতক্ষণ যা বলছি এইটাই একটা স্টেপ স্টেপ বা ফ্লো চার্ট আকারে দেখানো হয়েছে। তো এইখানে দেখো মেল্ট এক্সট্রুশন পসিবল, রিঅ্যাকশন স্পিনিং হচ্ছে এই যে পরের যেটা বললাম এটা পসিবল, ড্রাই স্পিনিং পসিবল, ওয়েট স্পিনিং পসিবল। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ড্রাই স্পিনিংটাই করা হয় 94.5% ক্ষেত্রে। আর স্টেপগুলো অলরেডি বলছি যে ফার্স্টে আমরা প্রি পলিমার বানাবো, তারপরে চেইন এক্সটেনশন বা কাপলিং করব, তারপর এইটাকে সলিউশন বানাবো, অর্থাৎ সলিউটের সাথে একটা সলভেন্ট অ্যাড করে নিব, ডাইমিথাইল অ্যাসিটামাইড হতে পারে, ডাইমিথাইল ফর্মামাইড হতে পারে। তারপরে স্পিনারেট দিয়ে এক্সট্রুড করব, সেটাকে ফাইবার ফর্মে নিয়ে যাব, সলিডিফাই করব, সেটা ফাইবার ফর্মে চলে আসবে। এরপর ফাইবারগুলোকে আমরা যদি অনেকগুলো মনোফিলামেন্ট একসাথে একটা বান্ডেল করতে চাই সেটা করতে পারি, আমাদের ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স বা ইয়ার উপরে ডিপেন্ড করে, রিকোয়ারমেন্টের উপরে। ফাইন স্ট্র্যান্ড আর বান্ডেল টুগেদার টু এ ডিজায়ার্ড ডায়ামিটার অফ ফাইবার। আর সবার শেষে আমরা ফিনিশিং এজেন্ট দিয়ে দিব এটার প্রপার্টি গুলো ইমপ্রুভ করার জন্য। এইখানে মূলত ফিনিশিং এজেন্টটা দেওয়া হয় এটার স্টিকিনেস কমানোর জন্য, কারণ দেখা যায় যে যে ফাইবারগুলো বের হয় এগুলো একটু আঠালো টাইপের থাকে, স্টিকি অবস্থায় থাকে। এই স্টিকিনেসটা যদি থাকে তাহলে তো একটা সুতা আরেকটা সুতার গায়ে লেগে যাবে, তাই না? তো এই জিনিসটাকে কমানোর জন্য আমাদের এই ফিনিশিং এজেন্ট কিছু অ্যাপ্লাই করা হয়। ফিনিশিং এজেন্ট আছে বোধহয় মিথাইল স্টাইরেট, এই টাইপের কিছু ফিনিশিং এজেন্ট আছে, আমার কিছু লিঙ্ক দেওয়া আছে, ওইখানে একটু যাইও, নিজেরা মানে পরিষ্কার পেয়ে যাওয়া সবকিছু। আচ্ছা, এরপরে আরেক ধরনের ফিনিশিং প্রসেস যেটা হচ্ছে হিট সেটিং। হিট সেটিং সম্পর্কে সবাই আমরা জানি। এইখানে আসলে এই চিত্রটা দিয়ে আমি আরেকটু মানে ডিটেইলসে বোঝানোর চেষ্টা করছি আসলে হিট সেটিংটা কি। তো এইটার থেকেই আসি। সাপোজ আমাদের একটা সলিড পলিমার বা যেটা ফাইবার ফর্মে আছে সেইটার যদি আমরা মাইক্রো স্ট্রাকচার অ্যানালাইসিস করি, দুইটা পলিমারের চেইন, এইটা একটা পলিমারের চেইন, এটা একটা পলিমারের চেইন, তাদের মধ্যে এই যে জায়গায় জায়গায় ক্রস লিঙ্কিং করে আছে, যার ফলে তারা সলিড অবস্থায় আছে এবং স্ট্রেন অনেক ভালো। তো এইটাকে যখন আমি ডিফর্ম করব, বাঁকাবো বা অন্য কোনো শেপে নিতে চাবো, সাপোজ এটাকে আমি বাঁকাইলাম, এইদিকে একটা ফোর্স ক্রিয়েট করলাম, এদিকে একটা ফোর্স ক্রিয়েট করলাম, তাহলে এটা এই শেপে চলে আসলো, তাই না? এই শেপে চলে আসার পরে বন্ডগুলা কিন্তু ভাঙে নাই নর্মাল অবস্থাতে, এই বন্ডগুলা কিন্তু অটুট মানে ভাঙে নাই, রয়ে গেছে। তো বাঁকানোর ফলে কি হয়েছে, এই যে আমার ইয়াটা ছিল এটা কিন্তু এর নিজস্ব জায়গা থেকে একটু সরে গেছে, তাই না? আর আগের জায়গায় থাকবে না, যেহেতু আমি এটাকে বাঁকাইছি। সরে যাওয়ার ফলে দেখো এই যে বন্ডের মধ্যে কিন্তু একটু স্ট্রেচ ক্রিয়েট হয়েছে, তাই না? একটু মানে টান লাগছে তাদের মধ্যে, ছিঁড়ে যাবে যাবে ভাব, এরকম একটা অবস্থায় চলে আসছে। এখন এই অবস্থায় আমরা যদি একে হিট দেই, হিট দিলে কি হবে, অতিরিক্ত হিট পায়া তারা এমনিতেই এই বন্ডগুলা ভেঙে ফেলবে, অর্থাৎ যে ক্রস লিঙ্কিং গুলা ছিল সেগুলা ভেঙে যাবে। ভেঙে গেলে কি সবাই ফ্রি হয়ে গেছে এখন, তাই না? সবার হাত ফ্রি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ক্রস লিঙ্কিং ভেঙে গেছে। তো তারপরে এখন যখন আমি আবার একে কুল করব, অর্থাৎ হিট সেটিং এর ফর্মুলাটা কি, আমরা ফার্স্টে ফাইবারকে একটা শেপে নেই, সেটাকে হিট করি এবং তারপরে তাকে আবার কুল করি, তাই না? তো দেখা যায় যে যে শেপে নিচ্ছি সেই শেপে ফিক্স হয়ে গেছে। তো এইটাকে যখন আমি আবার কুল করতেছি তখন কি হবে, তার কাছাকাছি সে যে ইয়াটাকে পাবে, যে মানে
এলিমেন্টটাকে পাবে, যে পলিমারটাকে পাবে, যে কার্বনটাকে পাবে, সে সেইটার সাথেই কিন্তু বন্ডিং গঠন করবে। তখন আর সে খুঁজতে যাবে না যে আগে আমার কার সাথে বন্ডিং ছিল। সিমিলারলি এটা তো এইরকম যখন পাশাপাশি বন্ডিং কাছাকাছি জায়গায় সৃষ্টি হয়ে যাবে, তখন কিন্তু এই শেপটা অলরেডি ফিক্সড, এটাকে তুমি আর চেঞ্জ করতে পারবা না। তো এইটা হচ্ছে তোমার থার্মোপ্লাস্টিসিটি দেখানোর অন্যতম একটা রিজন। ব্যাপারটা কি বোঝা গেছে যে হোয়াই হিট সেটিং দিয়ে আমরা ডাইমেনশনালি স্টেবল করতে পারি একটা ফাইবারকে? সরি, বুঝতে পারছো সবাই? স্যার লাস্টের পার্টটা আরেকবার একটু বললেন, একদম শেষেরটা। এইটা তাই না? আচ্ছা, হিট সেটে আমরা কি করি? হিট সেটে হচ্ছে ধরো আমাদের এরকম একটা সুতা আছে, এটা আমি এরকম চাই না, এটা চাই হচ্ছে এরকম থাকবে সব সময়। তাহলে আমি কি করব? ফার্স্টে এটাকে এরকম একটা শেপে নিয়ে যাব। এখন ইলাস্টিসিটির কারণে তুমি যদি এটাকে ছাইড়া দাও, তাহলে কি এটা আবার সোজা হয়ে যাবে। বাট এইটাকে যদি তুমি হিট সেট করো, তাইলে আর এটা সোজা হবে না, এটা থার্মোসেট বা ওই থার্মালি এটা সেট হয়ে যাবে ওই জায়গাটাতে। তো এইটার রিজনটা আসলে হচ্ছে কি, এই যে যখন আমি এটাকে বাঁকাইছি, তখন দেখো এই বন্ডগুলোর মধ্যে একটা মানে স্ট্রেস ক্রিয়েট হয়েছে। যখন এখানে আমি হিট দিছি, তখন এই বন্ডগুলো ভেঙে গেছে, মাঝখানে কোনো বন্ডিং নেই, ফ্রি হয়ে গেছে। এরপরে যখন আমি আবার একে কুল করব, ঠান্ডা করব, এই অবস্থাতে রেখে, তখন কি হবে? তখন কিন্তু এই বন্ডগুলো আবার রিফর্ম করবে। মানে এই যে ভাঙছিল, পাশাপাশি যে ক্রস লিঙ্কিং গুলা ভেঙে গেছিল, এইগুলা আবার রিফর্ম করবে। তো রিফর্মটা এখন আসলে কিভাবে করবে? তুমি তো অলরেডি এটাকে বাঁকাইছো। সো যার পাশে যে ছিল, এখন আর সে তার পাশে নাই, তার পাশে অন্য আরেকজন চলে আসছে। তো ওর ধর্ম কি? ও হচ্ছে কাছাকাছি যেটাকে পাবে তার সাথেই তো আগে বন্ডিং করবে, তাই না? এই দূরেরটাকে তো আর ধরতে যাবে না কাছেরটা রেখে। সো কুলিং করার সময় সে তার এই যে আগে যার সাথে বন্ডিং ছিল সেইটাকে একদম ছাইরা দিয়া এখন তার কাছে যেটা আছে সেটার সাথে বন্ডিং গঠন করবে, যার ফলে তার এই যে শেপটা এটা ফিক্স হয়ে যাবে। তখন আর তুমি একে ছেড়ে দিলেও এটা আর এরকম সোজা হবে না। কারণ কি? কারণ অলরেডি সে এখানে বাউন্ড, এখানে সে অলরেডি বন্ডিং করে ফেলছে, এক জায়গায় সে স্থির হয়ে গেছে অলরেডি। সো তখন তুমি তাকে চাইলে আবার যদি তাকে সোজা করতে চাও, তখন তাকে আবার হিট সেট করতে হবে। অর্থাৎ এটাকে টান দিয়ে আগে সোজা বানাইতে হবে, তারপর হিট করতে হবে যাতে এই নতুন বন্ডটা ভেঙে যায়, এরপর আবার কুল করতে হবে যাতে তার আগের পজিশনে ওইটার সাথে আবার বন্ডিং করতে পারে। ওকে? আর এইভাবেই আমরা ফাইবারটাকে ডাইমেনশনালি স্টেবল করি। অর্থাৎ আমার যে রিকোয়ার্ড ডাইমেনশন, আমি কিরকম চাই ফাইবারটা এরকম হবে ডাইমেনশন, সেটাকে আমরা স্টেবল বানাই। বুঝা গেছে? জি স্যার, স্যার। স্যার একটা জিনিস, যখন আমরা হচ্ছে হিট সেটিং করলাম, হিট সেটিং করার পরে কি কার্ভ অংশটায় বন্ডের নাম্বার কমে যাবে না, মানে বন্ড সংখ্যা? বন্ড সংখ্যা কমতে পারে বা বাড়তে পারে, এটা আসলে ডিপেন্ড করে তুমি কি ধরনের ডিফরমেশন করতেছো। তাই না? মানে তুমি যদি টুইস্ট করো তাহলে এক ধরনের ডিফরমেশন, আবার যদি এটাকে বেন্ড করো এক ধরনের ডিফরমেশন, আবার এটাকে ফোল্ড করো সেটা আরেক ধরনের ডিফরমেশন। এটা আসলে ডিপেন্ড করবে যে এটা আসলে কি অবস্থাতে আছে তার উপরে। জি স্যার। ওকে, এখানে আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি হচ্ছে সেট পার্সেন্টেজ। অর্থাৎ এটা শুধুমাত্র ইলাস্টিক ফাইবার না, এটা যে কোনো ফাইবারের ক্ষেত্রেই প্রযোজ্য। সেট পার্সেন্টেজ বলতে আমরা বুঝাই যে ইনিশিয়াল লেন্থের সাপেক্ষে আমরা তাকে কতটুকু লম্বা করে ফিক্স করলাম। মানে হচ্ছে নর্মালি তো আমরা ড্রয়িং করি, তাই না? একটা ফাইবার বানানোর পরে ড্রয়িং করলে ফাইবারটা লম্বা হয়, তাই তো? তো সেট পার্সেন্টেজটার উদ্দেশ্য হচ্ছে আমরা তাকে কতটুকু লম্বা করলাম। সেটা হচ্ছে ইলাস্টিক ফাইবারের ক্ষেত্রে আমরা যদি বলি, তাইলে সাপোজ এবি হচ্ছে আমাদের মেইন ফাইবারটা, এটা ধরো 2 সেন্টিমিটার লেন্থ। এটাকে আমি টান দিলাম, টান দিয়ে কি হইলো, ডি পর্যন্ত বাড়াইলাম, আরো ধরো 2 সেন্টিমিটার বাড়াইছি, তাইলে টোটাল লেন্থ হয়েছে এখন আমার কত, 4 সেন্টিমিটার। এখন ইলাস্টিক ফাইবার, সো তুমি এটাকে ডি থেকে যখন ছাইড়া দিবা, সে কিন্তু আবার আগের পজিশনে ব্যাক করবে, তাই না? এটা কিন্তু
আগের পজিশনে ব্যাক করবে বা হিট সেট করার পরবর্তী অবস্থা অর্থাৎ ইলাস্টিসিটি যখন আসে। তো ব্যাক করার সময় দেখবা যে ফাইবারটা আসলে একদম মানে 100% যে তোমার একদম এবি হয়ে যাবে আবার অর্থাৎ 2 সেন্টিমিটারই হয়ে যাবে এরকমটা না। তুমি যদি আপ টু এ লেন্থ, যেমন আমরা আগের বারও পড়ছি যে 2% এক্সটেনশনে 100% রিকভারি, এরকম কিছু টার্ম পড়ে আসছি তাই না, ইলাস্টিকে, পলিস্টারে বা ইয়াতে, পলিয়ামাইডে, নাইলনে, এই টাইপের টার্ম পড়ছি যে 2% এক্সটেনশন করলে 100% রিকভার করে এরকম। বাট যদি 2% এর বেশি হয় তাহলে কি হবে? তাহলে তো আর 100% রিকভার করবে না তাই না, এটা কমতে থাকবে, 90% হবে, 80% হবে, অর্থাৎ আগের তুলনায় একটু লম্বা হয়ে যাবে। সিমিলারলি আমার ইলাস্টিক ফাইবারও এরকম একটা প্রপার্টি শো করে যে তুমি ধরো এটা ছিল কত 2 সেন্টিমিটার, আরো 2 সেন্টিমিটার, অর্থাৎ তুমি এটাকে কত 200 টাইমস লম্বা করছো তাই না, 200%। লম্বা করার পর যখন এটাকে ছেড়ে দিবা সে ব্যাক করবে ঠিকই, বাট আপ টু দিস পয়েন্ট, নট এন্টায়ারলি আপ টু বি। সে হচ্ছে সি পর্যন্ত ব্যাক করলো। সাপোজ এটা হচ্ছে 3 সেন্টিমিটার হইলো, 4 সেন্টিমিটার লম্বা করছিল, ছেড়া দিছো 3 সেন্টিমিটারে আসছে। এখন তাইলে আমরা বলতে পারবো যে এখানে একটা সেট হয়েছে, সেট পার্সেন্টেজ ক্রিয়েট হয়েছে, এবং এটাকে বের করা যায় কিভাবে, এই যে বিসি ডিভাইডেড বাই এবি ইন্টু 100%, অর্থাৎ ইনিশিয়াল লেন্থের সাপেক্ষে সে কতটুকু লম্বা হয়েছে সেটা যখন আমরা বের করতে পারবো সেটাই হচ্ছে আমাদের, এখানে যেমন কত সেট পার্সেন্টেজ হবে 50%, তাই না, কারণ 2 সেন্টিমিটার ছিল, এখানে আমি 3 সেন্টিমিটার পাইছি, অর্থাৎ বাড়তি হয়েছে হচ্ছে 1 সেন্টিমিটার, এখানে 1, আর এবি এর মান ছিল 2, তাহলে 1/2 সমান কত, হাফ, হাফ ইন্টু 100 কত 50, তো সো এটা হচ্ছে 50%। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। তাহলে তো স্যার সেট পার্সেন্টেজ আসলে আমি কতটুকু টানতেছি ওইটার উপর ডিপেন্ড করে। এটার উপর ডিপেন্ড করে, রাইট। আচ্ছা, তো এরপরে আমরা কিছু প্রপার্টি রিলেটেড পড়ালেখায় চলে যাব, এতক্ষণ যা দেখছি তার উপরে ডিপেন্ড করে। তো ফার্স্ট অফ অল ফিজিক্যাল প্রপার্টি যদি দেখি, ঘুরে ফিরে ওইগুলাই ফিজিক্যাল, কেমিক্যাল, থার্মাল। সো ফিজিক্যালি তারা কেমন আচরণ করে? ফিজিক্যালি নর্মালি ন্যাচারাল ফাইবারের তুলনায় তারা অনেক স্ট্রং, এটা অলরেডি বলছি। আর তাদের ব্রেকিং টেনেসিটি ন্যাচারাল ফাইবারের তুলনায় বেশি, এইটাতে হচ্ছে 5 to 8.8 CN per টেক্স, আর কম্পেয়ার টু ন্যাচারাল ফাইবার কত, মাত্র 2.2, প্রায় ডাবলের 3 গুণ, 4 গুণ, 5 গুণ এরকম হয়। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ন্যাচারাল ফাইবারের তুলনায় আসলে লাইক্রার সেম ইলংগেশনে দেখো স্ট্রেংথ কত বেশি। এইটার 500% ইলংগেশনে অর্থাৎ 5 গুণ লম্বা করলে স্ট্রেন দেয় কত, 3 গ্রাম পার ডেনিয়ার, আর লাইক্রার ক্ষেত্রে দেয় কত, 6 গ্রাম পার ডেনিয়ার। ওকে, প্রায় ডাবল। তো আমরা বলতে পারি না যে মানে স্ট্রেংথ এটা ন্যাচারাল ফাইবারের থেকে অনেক ভালো। আচ্ছা, এরপরে ইলংগেশন এট ব্রেক, কত পর্যন্ত তুমি লম্বা করতে পারবা, 400 to 700% ডিপেন্ডিং অন ডেনিয়ার, অর্থাৎ এটা কতটা মোটা বা চিকন তার উপরে ডিপেন্ড করে 400 গুণ থেকে 700 গুণ পর্যন্ত লম্বা করা যায় এই ধরনের ফাইবার গুলোকে। ওকে, 700% আর কি, 700 গুণ না। তো এই পর্যন্ত লম্বা করার পর সে হচ্ছে ব্রেক করে যাবে, অর্থাৎ এটা হচ্ছে তার ব্রেকিং এক্সটেনশন। ইলাস্টিক রিকভারি, এইটার তো খুবই ভালো হবে ইলাস্টিক রিকভারি, কারণ এই প্রপার্টিটার জন্যই আমরা এটারে বানাইছি। বাট রিকভারি, দে হ্যাভ স্ন্যাপব্যাক রাবার লাইক ইলাস্টিসিটি, আর কিন্তু রিকভারিটা এত ভালো না, নট এস কমপ্লিট এস ন্যাচারাল রাবার। অর্থাৎ একটা হচ্ছে ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ তার ব্যাক করার ক্ষমতা, তুমি তাকে যত দূর পর্যন্তই টানো না কেন সেই কিছুটা হইলেও ব্যাক করবে, এটা হচ্ছে তার ইলাস্টিক প্রপার্টি। আর রিকভারিটা হচ্ছে তার একদম মানে 100% ইয়েতে চলে যাওয়ার ক্ষমতা, মানে ইনিশিয়াল যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে যাওয়ার ক্ষমতা। সো ন্যাচারাল রাবারটা একটু ভালো রিকভারি দেখায়, বাট ইলাস্টিক প্রপার্টি তোমার এইটার বেশি, কারণ এইটার সমান যদি তুমি রাবারটাকে লম্বা করতে যাও তাহলে দেখা যাবে রাবারটা ছিঁড়ে গেছে, মানে ওই জায়গা থেকে সে আর ব্যাক করতে পারবে না।
বাট যদি তুমি একটু লম্বা করো, লাইক 2% এক্সটেনশন দিলাম দুইটারই, তাহলে এইটার তুলনায় এইটার রিকভারটা ভালো হবে, যে পর্যন্ত ছিঁড়ে না যায়। ওকে, স্পেসিফিক গ্র্যাভিটি 1.2 থেকে 1.25, আর ময়েশ্চার কতটুকু, 1 থেকে 1.3%, খুব বেশি না, নর্মাল আমাদের সিনথেটিক ফাইবার গুলো যেমন দেখায় ওরকম। আচ্ছা, এখানে কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, যে স্ন্যাপ ব্যাক রাবারটা কি? স্ন্যাপব্যাক রাবার লাইক ইলাস্টিসিটি। স্ন্যাপব্যাক মানে হচ্ছে তুমি ছেড়ে দিলে একদম মানে সাথে সাথে ব্যাক করে ফেলা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্ন্যাপব্যাক। মানে ভেঙে যাওয়ার মতো একটা, স্ন্যাপ মানে কি ভেঙে যাওয়া, তাই না? নর্মালি কোনো কিছু ভাঙলে কি হঠাৎ করে জিনিসটা আলাদা হয়ে যায়, তাই না? তো এই স্ন্যাপব্যাকটা হচ্ছে, ইলাস্টিসিটিটাকে বলা হয় হচ্ছে স্ন্যাপব্যাক ইলাস্টিসিটি, অর্থাৎ ছেড়ে দিলে একদম মানে উইদাউট ওয়েস্টিং এনি টাইম, উইদাউট লুজিং এনি টাইম এটার সাথে সাথে ব্যাক করে ফেলে। এই কারণে এটা জাস্ট একটা এক্সপ্রেশন আর কিছু না, স্ন্যাপব্যাক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টি গুলো নরমালি আমাদের যেরকম দেখায় সেরকমই। অ্যাসিডে খুব ভালো রেজিস্ট্যান্ট, অ্যালকালিতেও ভালো রেজিস্ট্যান্ট, জেনারেল কেমিক্যাল গুলো তেমন কোনো ক্ষতি করতে পারে না। ব্লিচ গুড রেজিস্ট্যান্ট উইকার ব্লিচের ক্ষেত্রে, আর যদি খুব স্ট্রং ব্লিচ দেই তাহলে কিছুটা ডিসকালারেশন হয়। এটা আমরা সবাই জানি যে ব্লিচ দিলে মানে যে কোনো কিছুরই কালার নষ্ট হয়ে যায়। অর্গানিক সলভেন্ট জেনারেলি ভালো রেজিস্ট্যান্ট দেখায়, সানলাইটেও ভালো রেজিস্ট্যান্ট দেখায়, বাট কিছুটা ডিসকালারেশন হইতে পারে যদি অনেক বেশি টাইম ধরে এক্সপোজ করা হয়। থার্মাল প্রপার্টি, এটা হচ্ছে কমনলি থার্মোপ্লাস্টিক, স্টিকিং বিকামস, আচ্ছা 150 থেকে 280 ডিগ্রির মধ্যে এটা একটু স্টিকি নেচার চলে আসে, মেল্টিং পয়েন্ট 130 থেকে 290 ডিগ্রির মধ্যে ওঠানামা করে। সো এটাও থার্মাল ক্যারেক্টারিস্টিক্স। বায়োলজিক্যাল প্রপার্টি ভালো, ইনসেক্ট মাইক্রোঅর্গানিজম কোনো ক্ষতি করতে পারে না। আর এখানে আমরা ছোট্ট একটা রাবারের সাথে এটার কম্পারিজন দেখাইছি। কম্পেয়ার টু রাবার, স্পান্ডেক্স ইজ বোথ স্ট্রঙ্গার এন্ড মোর ডিউরেবল, অর্থাৎ রাবারের তুলনায় এটা খুবই স্ট্রং এবং মানে লাস্টিং করে। দে অলসো পজেস 2 to 3 times more restraining power with 1/3 less weight, অর্থাৎ এদের ওয়েট কিন্তু রাবারের থেকে একটু কম। রাবার অনেক ভারী একটা ম্যাটেরিয়াল, তার তুলনায় এটার ওয়েট কম। আর রেস্ট্রেইনিং পাওয়ার রাবারের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি। ওই যে স্ট্রেংথ যেটা, সেটাই আর কি রেস্ট্রেইন করার ক্ষমতা। অর্থাৎ তুমি যাকে যখন ছিঁড়তে যাবা এটা একটা বাধা দিবে, সেটা 2 to 3 times দেন রাবার। আর এটার ওয়েট হচ্ছে 1/3 অফ রাবার, মানে রাবারের 3/1 ভাগ। এই আর কি। আর রাবার হচ্ছে তোমার সানলাইট এবং সল্ট ওয়াটার রেজিস্ট করতে পারে না, দিলে নষ্ট হয়ে যায় ক্যারেক্টারিস্টিক্স। বাট স্পান্ডেক্স পারে কিছুটা। আচ্ছা, এখন ইউজের কথাই যদি আমরা আসি, এটার হাজার হাজার অনেক রকমের ইউজ আছে। তো তার মধ্যে আমরা টেক্সটাইল বেসড ইউজ যেগুলা, সেটা হচ্ছে তোমার গার্মেন্টের ফাউন্ডেশন দিতে অনেক সময় ইউজ করা হয়, সুইমিং ওয়্যার বা সুইমিং স্যুট বানাইতে, পাওয়ার নেট, ন্যারো ফেব্রিক, ব্রেইড, নিট ফেব্রিক, তারপরে আন্ডার গার্মেন্ট, স্পোর্টস ওয়্যার, ইউনিফর্ম, স্কিনি জিন্স, সক্স, তারপরে হচ্ছে হোজ, সার্জিক্যাল হোজ, শর্টস, এই টাইপের জিনিসপত্র, মানে যেগুলার তোমার প্রেসার কমফোর্ট ফিল হয়। এই একটা টার্ম যেটা তোমরা হয়তো বা এখনো শুনো নাই। প্রেসার কমফোর্ট বলে একটা টার্ম আছে, অর্থাৎ আমরা যে স্ট্রেচ কাপড় পরি বা যেগুলাতে এই ধরনের মানে স্পান্ডেক্সের ইউজ আছে, যেগুলা চামড়ার সাথে লেগে থাকে, সেগুলো কিন্তু এক ধরনের কমফোর্ট এক্সার্ট করে, যেটাকে বলা হয় হচ্ছে প্রেসার কমফোর্ট। মানে প্রেসারটা এত বেশি না যে তোমার পাটা বা হাত পা চাপায় ফেলবে, আবার মানে মোটামুটি একটা কমফোর্টেবল ফিলিং দেয়, তাই না? সো এইটা দেওয়ার জন্য তোমার মেইনলি আমার স্পান্ডেক্স ফিলামেন্টটা ইউজ করা হয়। এবং এইটা হচ্ছে 4টা ফর্মে পাওয়া যায়। বেয়ার ফিলামেন্ট, অর্থাৎ শুধু স্পান্ডেক্স আর কিছুই নেই, অনলি স্পান্ডেক্স দিয়ে আমরা কিছু একটা বানাইতে পারি। কাভার্ড ইয়ার্ন, অর্থাৎ মাঝখানে একটা স্পান্ডেক্স আছে, এইটাকে তোমার এরকম কাভার করে রাখছে অন্য একটা ইয়ার্ন, স্পেশালি নাইলন বা পলিস্টার বা কটন, যে কোনো ইয়ার্নই হইতে পারে, এই ধরনের কিছু বানানো যায়।
কোর স্পান ইয়ার্ন, অর্থাৎ স্পান্ডেক্সটা মাঝখানে, এইখানে আরেকটা তোমার অন্য একটা ম্যাটেরিয়ালের ইয়ার্ন যেটাকে টুইস্টিং করা হয়েছে এটার সাথে, এটাকে বলা হয় হচ্ছে কোর স্পান ইয়ার্ন, কোর টুইস্টেড ইয়ার্ন। অর্থাৎ কোরের মধ্যেই আবার টুইস্ট আছে, এরকম যদি কোনো ইয়ার্ন হয়, অর্থাৎ কোরের মধ্যে যে স্পান্ডেক্সটা ছিল এরা আবার পরস্পর টুইস্ট করে আছে, এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হয় কোর টুইস্টেড ইয়ার্ন। এগুলো তোমরা স্পিনিং যখন পড়বা তখন একদম ডিটেলসে বুঝতে পারবা যে কোনটা আসলে বেয়ার ইয়ার্ন, কোনটা কাভার্ড, কোনটা কোর স্পান, কোনটা কোর টুইস্টেড। ওকে, এখানে কিছু, হ্যাঁ বলো, কিছু বলবা? জি, মানে কভার্ড আর কোর স্পানের মধ্যে মানে দুইটা তো সেমই লাগলো না, এটা একটু বলতেন যদি আবার। না, কাভার্ড আর কোর স্পানের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে কাভার করে রাখা মানে এই জিনিসটা দেখো, এইখানে আমাদের ভেতরে একটা ফিলামেন্ট আছে সাদাটা, আর উপরে দেখো কিছু জিনিস কাভার করে আছে। আর কোর স্পান হইলো এইটা সহ তোমার স্পিনিং হচ্ছে, টুইস্ট হচ্ছে। ওকে, আর কোর টুইস্টেড যেটা, সেটা হচ্ছে কোরের মধ্যে আবার টুইস্ট হবে। সো এটা হচ্ছে আরেকটা ভেরিয়েশন, এটাকে ডুয়াল কোর ইয়ার্নও বলে, যে আরো মানে অর্থাৎ তিনটা এলিমেন্ট থাকতে পারে বা দুইটা এলিমেন্টই থাকতে পারে, বাট এই যে ভেতরের কোরটা এইখানে আবার টুইস্ট করা আছে, এরকম হইতে পারে। ওকে, বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আর কাভারিংও তোমার কয়েক ভাবে থাকতে পারে, এই যে ফার্স্ট কাভারিং, সেকেন্ড কাভারিং, এরকম থাকতে পারে, কয়েকটা কাভার দিতে পারো। সো এগুলো হচ্ছে তোমার ইয়ার্নের অনেক ভেরিয়েশন আছে, যেটা তোমরা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর আরো ডিটেইলসে বুঝতে পারবে। আচ্ছা, তো লাইক্রা হচ্ছে একটা ট্রেড নেম স্পান্ডেক্স ফাইবারের। ডুপন্টের যে ইয়াটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে লাইক্রা। আর এই লাইক্রা নামটা আসলে এতই কমন, বা এই লাইক্রা ফাইবারটা আসলে এতই কমন যে অনেকে এই ফাইবারটাকে স্পান্ডেক্স বা ইলাস্টেন না ডেকে লাইক্রাই ডাকে। তোমরা বিশেষ করে স্পিনিং মিল গুলাতে যদি কখনো ভিজিটে যাও, দেখবা যে সবাই বলতেছে লাইক্রা নিয়ে আসো, লাইক্রা নিয়ে আসো। জিনিসটা অনেকটা ওই যে মোবিলের মতো, মোবিল কিন্তু একটা কোম্পানির নাম, নট মানে ওই তেলটার নাম, কিন্তু সবাই মোবিল ডাকতে ডাকতে ওটার নামই মোবিল হয়ে গেছে। যেমন ওই যে মোটর সাইকেলের নাম হোন্ডা হয়ে গেছে, তাই না? হোন্ডা কিন্তু একটা কোম্পানি, নট মানে ওই মোটর সাইকেলটা। সো এইটারও এরকম একটা মানে এতই কমন এই জিনিসটা। লাইক্রা আরেকটা আছে হচ্ছে ইনভিস্তা, INVISTA। এই দুইটা ব্র্যান্ড খুবই কমন অ্যাজ এ মানে ইলাস্টেন ফাইবার বা তোমার ইয়া স্পান্ডেক্স। আচ্ছা, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এখানে অনেক বড় লেখা, এটা আমি বলবো না, এটাকে আমি শর্ট জাস্ট কিছু দিয়ে দেখিয়ে দিই। ওইখানে যা লেখা আছে এই পয়েন্টগুলোই ওখানে ব্যাখ্যা করা আছে, সো এটা জানলে ওইটা বুঝে যাবা, সমস্যা নেই। তো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট গুলা কি কি? ফার্স্ট অফ অল, সিনথেটিক অন্যান্য যে ফাইবার গুলো আছে এতদিন পড়ছি, পলিস্টার, পলিএমাইড, নাইলন বা এগুলার মতো এত বেশি ক্ষতিকর এটা না পরিবেশের জন্য। এটাও ক্ষতিকর, বাট নট অ্যাট দ্যাট ইন্টেন্সিটি, অত বেশি না। বাট এটাও মানে ক্ষতিকর হচ্ছে তোমার মাইক্রোপ্লাস্টিক পলিউশনের ক্ষেত্রে। এরপরে এইটা বানাইতে তোমার হিউজ পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয়। সো এইটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল দিক থেকে একটু বেশি, মানে আমাদের যে পাওয়ারের সোর্স গুলো আছে এগুলা আইদার কি রিনিউয়েবল সোর্স অথবা নন রিনিউয়েবল সোর্স। যদি রিনিউয়েবল সোর্সের পাওয়ার হয় তাহলে ওকে, সমস্যা নাই, বাট যেগুলা নন রিনিউয়েবল সোর্সের পাওয়ার, যেমন কয়লা, মাটির নিচ থেকে কয়লা তুলে তুলে আমরা শেষ করে ফেলতেছি এরকম, তো বা ন্যাচারাল গ্যাস, এগুলা হচ্ছে কি নন রিনিউয়েবল, এগুলো শেষ হয়ে যাচ্ছে। তো এত বেশি পাওয়ার কনজাম্পশন হইলে আসলে এখানে একটা প্রবলেম। এরপরে কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যায় হচ্ছে হেলথের জন্য হ্যাজার্ডাস। এতে যে তোমার ওই যে ডাই আইসোসায়ানাইড যে পার্টিকেলটা থাকে, কম্পোনেন্টটা থাকে, এই কম্পোনেন্টটা তোমার হেলথ হ্যাজার্ডাস, অনেক ক্ষেত্রে কার্সিনোজেনিক বা হেলথ হ্যাজার্ডাস। সো এটা একটা অসুবিধা। তারপরে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক পলিউশন, তো বললামই, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে আমরা যখন কাপড়টাকে ধুইতেছি, ওয়াশ করতেছি, বা তোমার অন্য কোনো ড্রাইং করতেছি বা পরিবেশে বিভিন্নভাবে রিলিজ করতেছি, তখন দেখা যায় যে ওইখান থেকে যে মাইক্রোপ্লাস্টিক আকারে এই ফাইবারগুলো
রিলিজ হয়ে হয়ে পানির সাথে মিশে যাচ্ছে, যেটা মাছ খাইতেছে এবং আলটিমেটলি আমাদের গায়ে আসতেছে। তারপর যখন আমরা ওয়েস্ট ডিসপোজাল করতেছি, মানে এই ফাইবার রিলেটেড কোনো কাপড় ফেলে দিচ্ছি বা ডিসপোজ করতেছি, সেটা দেখা যাচ্ছে এই যে মাটির নিচে গিয়ে গিয়ে তোমার পানির স্তরটাকে আটকে দিচ্ছে। সো এটাও একটা অসুবিধা। আর যদি আমরা 100% রিসাইকেলেবল ফাইবার তৈরি করতে পারি, দেন ইট উইল বি ওকে, দেন ইট উইল বি ইকো ফ্রেন্ডলি। এবং এই রিসাইক্লিংটা যদি আমরা কন্টিনিউ করি তাইলে ঠিক আছে ফাইবারটা ইউজ করা, বা আবার পুনরায় বানায় বানায় ইউজ করতেছি, তাইলে আর পরিবেশের ক্ষতি হবে না। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই কথাগুলাই মোটামুটি আমি সংক্ষেপে বললাম, এইটাই এখানে লেখা আছে। সো এখানে একটু নিজেরা রিডিং করে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের ফাইনাল টপিক, মার্কেটের কন্ডিশনটা কি আসলে। তো সিমিলারলি আমরা দেখতে পাই যে এইখানে তোমার ইউজ গুলা কোথায় কোথায় আছে। তো মোটামুটি অনেক জায়গাতে ইউজ আছে এখানে, যেমন ওরা একটা স্টাডি করে পাইছে হচ্ছে তোমার ইয়াতে ইউজটা বেশি, বিল্ডিং এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে এটার ইউজ আছে অনেক বেশি, অটোমেটিভ বা তোমার গাড়ির ক্ষেত্রে ইউজ আছে, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ইউজ আছে, ফার্নিচার বা ইন্টেরিয়র, ম্যাট্রেস, তারপর হচ্ছে আপহোলস্টারি, প্যাকেজিং, ফুটওয়্যার, আদার অ্যাপ্লিকেশন, এরকম অনেক ধরনের ইউজ আছে। টেক্সটাইলের ইউজটা এখানে দেয় নাই, টেক্সটাইলের ইউজ অনেক বেশি, সম্ভবত ইয়ের থেকেও বেশি হবে, বিল্ডিং কনস্ট্রাকশনের থেকেও বেশি হবে। আর এইটার তারা ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট এবং লার্জেস্ট মার্কেট হচ্ছে এশিয়া রিজিয়নে, অর্থাৎ চায়না, ইন্ডিয়া, এরা হচ্ছে এই পার্টটা নিয়ে অনেক বেশি কাজ করে। আর এটার হচ্ছে অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 4% এর বেশি পার ইয়ার। তো এটার অ্যানুয়াল গ্রোথ রেট মোটামুটি অনেক বেশি, ইভেন মোর দ্যান হচ্ছে অ্যাক্রাইলিক ফাইবারের থেকেও অনেক বেশি। কারণ হচ্ছে কি, এর তোমার অন্যান্য ইউজ অনেক বেশি আকারে, নট অনলি অ্যাজ টেক্সটাইল ফাইবার বাট অলসো এই যে বিল্ডিং, অটোমেটিভ। কারণ আমরা সবাই জানি তাই না, ইলাস্টিক ফাইবার বা ইলাস্টিক জিনিস আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, তাই তো? সো সব জায়গাতেই এটা লাগে। আর অনেক বড় একটা ইউজ আছে হচ্ছে ফোম, ফোম তৈরি করতে অলমোস্ট 65% তোমার ফোমেই চলে যায়, ফোম সেগমেন্ট ডমিনেট দ্য মার্কেট। আর এইটার ইনক্রিজিং ডিমান্ড, বায়োবেসড পলিইউরেথান ইজ লাইকলি টু অ্যাক্ট অ্যান অপরচুনিটি ইন দ্য ফিউচার। মানে এটা নিয়ে অনেক গবেষণা চলতেছে, বায়োবেসড পলিইউরেথান তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে, যদি হয়ে যায় তাহলে তো ভালো। এশিয়া প্যাসিফিক লার্জেস্ট মার্কেট, এটা বললাম। এখানে কিছু কোম্পানির নাম দেওয়া আছে যারা হচ্ছে এই ফাইবারটাকে নিয়ে কাজ করে। আর ফাইনালি আমাদের কোথায় কোথায় মার্কেটের ইয়াটা বেশি, তো দেখা যায় যে আমেরিকান রিজিয়ন এবং হচ্ছে এশিয়ান রিজিয়ন, এই দুইটা রিজিয়নেই মোটামুটি বেশি। তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টার। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এমনিতে একটু মানে একটু বাইরের দিকের প্রশ্ন আর কি, মানে আমাদের যে টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করি, এটার মানে শেষ পর্যায়টা কি? আমরা তো ইউজ করার পর বাদ দিয়ে দিই, এরপর কি হয়? আচ্ছা, এখানে দুই ধরনের ম্যাটেরিয়াল আছে, একটা হচ্ছে ন্যাচারাল, একটা সিনথেটিক, এটা আমরা দেখলাম তাই না? তো ন্যাচারাল গুলা তুমি যখন এটাকে ফেলে দাও বা রিসাইকেল করতে পারো, অনেক ক্ষেত্রে দেখা যায় তোমার কাপড় রিসাইকেল করা হয়, ন্যাচারাল ফাইবারের কথা বলতেছি যেটা। এটা যদি তুমি ফেলে দাও তাহলে এটা এক সময় পচে পরিবেশে মিশে যাবে, সো ওইটা আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। এটা প্রকৃতি থেকে আসছে, নেচার থেকে আসছে, নেচারে চলে যাবে। আমরা গাছ থেকে পাইছি, এটা মাটির সাথে মিশে যাবে, সো এইদিকে কোনো সমস্যা নেই। আর এটাকে যদি তুমি আবার ভাঙতে চাও, ছিঁড়া টিরা, আবার তোমার ফাইবার এক্সট্রাকশন কিছু মেশিন আছে, আমাদের স্পিনিং ল্যাবেও একটা আছে, তোমরা গিয়ে দেখতে পারো ছুটি, মানে এই করোনা ভাইরাসের পরিস্থিতি শেষ হইলে, যে ওইখানে কি করে তোমার কাপড় গুলাকে একদম মানে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে, ওই মেশিনটার কাজ। ছিঁড়ে ফেললে সেটা আবার ফাইবার ফর্মে চলে যায়, ওই ফাইবারটাকে রিফাইন করে ময়লা আবর্জনা পরিষ্কার করে আবার ইউজ করা যায়, কাপড় বানানো যায়। এইটা একটা পদ্ধতি। আর সিনথেটিক ফাইবার যেগুলা, এগুলা তো বললামই যে আমরা তো রিসাইকেল করতে পারি। প্রথমত এটাকে তুমি মেল্টিং করতে পারো বা তোমার সলিউশন বানিয়ে আবার এটাকে ফাইবার ফর্মে নিয়ে যেতে পারো, এটা একটা
মানে এন্ড ইউজ হইতে পারে। আর আমরা তো আসলে এই জিনিসগুলা করি না, আমরা আসলে ফেলে দিই। ফেলে দিলে কি হয়, এইটা আস্তে আস্তে তোমার মাটির নিচে চলে যায়। যদি তুমি দুই ধরনের এনভায়রনমেন্ট আছে, যদি তুমি অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের কথা চিন্তা করো, অর্থাৎ সমুদ্র, নদী নালা, খালবিল, এইগুলোর সাথে যদি মিশে, তাহলে ওই যে পানিটাকে দূষিত করে ফেলে, মাইক্রোপ্লাস্টিক পলিউশন হয়, আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হয়ে যায়। এবং আমরা একটা চার্টও দেখছি যে এটা আসলে 500 বছর 600 বছর পর্যন্ত থাইকা যায়, তাই না? এরপরে এটা আস্তে আস্তে মানে ডিকম্পোজ, নষ্ট হয়ে যায়, ঠিক আছে। বাট এই 500 বছরে অনেক ক্ষতি হয়ে যায় আসলে। আর তাছাড়া হচ্ছে এটাকে রিসাইকেল করা যায়। আর যদি আমরা মাটিতে ফেলি, তাহলে এটা দেখা যায় যে আস্তে আস্তে মাটির নিচে চলে গিয়ে তোমার মাটির নিচে যে গ্রাউন্ড ওয়াটার আছে, এই পানি এবং মাটির মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি করে ফেলে। মানে আমরা সবাই জানি যে আহ, ধরো বৃষ্টি হইলে মাটির উপরে পানি পড়ে, এই পানিটা কিন্তু আস্তে আস্তে মাটির নিচে চলে যায়, এবং আমাদের যে স্থলভাগ সবকিছুই কিন্তু তোমার পানির উপরে ভাসমান, এটা তো সবাই আমরা জানি, তাই না? তো এই পানিটা নিচে গিয়ে গিয়ে আসলে এটাকে বলে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, যেটা আমরা নলকূপের মাধ্যমে পাই বা অন্যান্য ইয়ার মাধ্যমে পাই। তো সরি, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। তো এই গ্রাউন্ড ওয়াটারটা যদি এইখানে যদি তোমার এই ফাইবার গুলা জমা যায় মাটি এবং পানির মাঝখানে, লেয়ারের মাঝখানে, তাইলে কিন্তু এই বৃষ্টির পানি বা সারফেস ওয়াটার যেগুলা, এগুলা কিন্তু আর এই গ্রাউন্ড ওয়াটারের যে অভাবটা, এটা ফিল আপ করতে পারবে না। কারণ দেখো, একদিকে সাপোজ আমরা টিউবওয়েল বসাইছি, এখানে একটা টিউবওয়েল দিয়ে কিন্তু এই পানিটাকে তুইলা ফেলতেছি, তাই না? সো এখানে একটা ঘাটতি সৃষ্টি হয়েছে। তো এই ঘাটতিটা পূরণ করে কে? এই যে বৃষ্টির পানি বা সারফেসে যখন কোনো পানি পড়ে, সেই পানিটা ভেতরে গিয়ে ঘাটতিটা ফিল আপ করে। বাট যখন আমাদের এইটা থাকবে, আমি তো পাইপ দিয়ে এটাকে তুইলা নিয়ে আসতেছি, সো এখানে কোনো প্রবলেম নেই। বাট যখন আমার লেয়ারের মাঝখানে এই সিনথেটিক ফাইবার গুলো জমা যাবে, তখন কিন্তু এই পানিটা আর ভেতরে যেতে পারবে না। ভিতরে না গেলে কি হবে, এই যে মাটির স্তর আর এই পানির স্তরের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হবে, এখানে একটা ফাঁপা জায়গা সৃষ্টি হবে, যার ফলে এই অবস্থায় যদি একটা ভূমিকম্প হয় মাঝখানে ফাঁপা, চিন্তা করো তাইলে কি মাটির স্তরটা ভিতরে বইসা যাবে না একদম? জি স্যার। আর যদি এখানে পানির সাপোর্টটা থাকতো, গ্রাউন্ড ওয়াটার থাকতো এই পর্যন্ত, তাইলে কিন্তু আর এই জিনিসটা হইতো না, তাই না? সো মানে এনভায়রনমেন্টাল ক্যালামিটি বা ন্যাচারাল ডিজাস্টার অ্যাভয়েড করার জন্য কিন্তু এটা আমাদের দরকার। মানে যাতে করে এই সিনথেটিক ফাইবার গুলো আমরা আসলে রিসাইকেল করে ফেলি, এখানে সেখানে না ফেলে। সো এইটা এক ধরনের মানে তাদের লাস্ট যে স্টেজটা। ওকে, বোঝা গেছে? জি স্যার। এই কারণেই আসলে পরিবেশবাদীরা এত চিল্লাপাল্লা করে এগুলা নিয়ে। কারণ এখন যে অবস্থা, তুমি চিন্তা করো, এই পলিস্টার, পলিমার, এগুলো কিন্তু খুব বেশি আগে আবিষ্কার হয়নি। আমি যদি এভারেজে বলি যে 1920 থেকেই ধরো, 1920 সাল থেকে এগুলা ইউজ করা শুরু হয়েছে মোটামুটি খুব ভালো ইয়েতে। আজকে হচ্ছে কত, 2020। এই 100 বছরেই যদি এই অবস্থা হয়, তাহলে আগামী 100 বছরে যখন 2120 হবে, তখন কি অবস্থা হবে চিন্তা করো, এই পরিস্থিতি চলতে থাকলে, তাই না? এখন তো আরো ইউজ আরো বাড়তেছে দিন দিন, কমার তো কোনো নাম নেই। তাহলে ভবিষ্যৎ পৃথিবী অনেক ধ্বংসের মুখোমুখি হইতেছে। হ্যাঁ, সেটাই তো, কিয়ামতের দিকে যাচ্ছি। তো এই কারণে এখন থেকেই আমাদের সচেতন হইতে হবে আর কি, নইলে খবর আছে। ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, তো তাহলে তো তোমরা বন্ধের মধ্যে ক্লাস করতেছো, তাই না? তাহলে নেক্সট উইকে পরে হচ্ছে তোমার মনে হয় নেক্সট বৃহস্পতিবার পড়বে 31 তারিখ। আচ্ছা আচ্ছা, নেক্সট ক্লাসটা নিতে পারবো কিনা শিওর না, কারণ তোমাদের 29 তারিখ থেকে বড় ভাইদের পরীক্ষা, জানো তো। লেভেল 4 টার্ম 2 ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে আর কি 29 তারিখ থেকে। তো জি স্যার জানি। যদি ইনকেস গার্ড পড়ে যায়, তাহলে হয়তো ক্লাস নিতে পারবো না, আর নাইলে তো ওকে, সমস্যা নেই।
তো ইনশাল্লাহ আমরা সামনে জানিয়ে দিব। আর আমাদের কি স্যার কোনো সম্ভাবনা আছে স্যার? আসলে এই পরীক্ষাটা হয়েছে, তোমরা জানো যে ওরা একটা অ্যাপ্লিকেশন করছিল ইউজিসি বরাবর, তো সেইটা